অসুস্থতা একজন মানুষের জীবনে চলার পথে সৃষ্টি করে বাধা। নিজের শারীরিক বা মানসিক অবস্থা বিবেচনায় সম্পূর্ণ সুস্থ থাকতে অনেকেই জানেন না তার কি করা উচিত। তাই স্বাস্থ্য বিষয়ক নানা সমস্যার পরামর্শ এবং সমাধানের পথ বাতলে দিতে আমাদের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথা। প্রতি শুক্রবার এই অনুষ্ঠানে থাকে স্বাস্থ্য বিষয়ক নানা আলোচনা। স্টুডিওতে থাকেন একজন বিশেষজ্ঞ চিকিৎসকও। আমাদের আজকের আলোচনার বিষয় শীত মৌসুমে ত্বকের যত্ন। আলোচনা করব শীত আসলে ত্বকের কী ধরনের সমস্যা হয়, তার প্রতিকার, শীতের খাদ্যাভ্যাস সব মিলিয়েই। আমাদের সাথে আছেন স্কিন অ্যান্টি এইজিং লেজার হেয়ার অ্যান্ড কসমেটিক সার্জন ডাক্তার ইশরাত জাহান। দর্শক, আপনাদেরও সুযোগ রয়েছে কিন্তু স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে চিকিৎসকের পরামর্শ নেওয়ার। ডাক্তার ইশরাত, আপনাকে স্বাগত। আমি যদি আমাদের বিষয় যেটি যে শীত মৌসুমে ত্বকের যত্ন যদি শুরুটা করতে চাই, যে কী ধরনের সমস্যা হতে পারে। আমরা দেখি যে এখন যেটি হয় যে শীত ঠিক আসার আগে থেকে এই ধরনের সমস্যাগুলো আমরা শুনতে পাই মানুষের কাছে। আপনার কাছে একটু নির্দিষ্ট করে যদি শুনি যে কোন সমস্যাগুলো হয় ত্বকের। শীতে যেটা হয় যে আমাদের টেম্পারেচারটা ফল করে, হিউমিডিটিও ফল করে। তো এই ক্ষেত্রে যেটা হয়, আমাদের স্কিনের উপরে একটা প্রোটেক্টিভ লেয়ার থাকে, যেটা আমাদের স্কিনকে বাইরের ব্যাকটেরিয়া বা ভাইরাস বা আদার্স যেই জার্মসগুলো আছে সেগুলো থেকে প্রোটেক্ট করে এবং স্কিনের ময়েশ্চারটা লক করে রাখে। তো শীতে এই যে আমাদের উপরে যে লেয়ারটা আছে, এটা ওয়েদারের কারণে একটু ডিস্টার্বড হয়, যার কারণে শীতে দেখা যায় যে আমাদের স্কিনে বিভিন্ন ধরনের প্রবলেম, যেমন হচ্ছে লালচে ভাব, ইরিটেশন, স্কিন ড্রাই হয়ে যাওয়া, স্কেলিং, অ্যালার্জির প্রবলেম, এগুলো খুব বেড়ে যায়। এই প্রবলেমগুলো ওয়েদারের কারণে তো একটা কারণে বাড়ে। আরেকটা কারণ হচ্ছে যে আমাদের শীতে আমাদের হরমোনালও কিছু ইমব্যালেন্স দেখা দেয়। যেমন শীতে আমাদের ডে এবং নাইট সাইকেল যদি বলি, ডেটা একটু বড় হয়ে যায় এবং ডেটা ছোট হয়ে যায় এবং নাইটটা একটু বড় হয়ে যায়। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে হরমোনাল সিক্রেশন, মেলাটোনিন যে সিক্রেশন হয়, মেলাটোনিন সিক্রেশনটা প্রপার হয় না এবং যেটা হচ্ছে আমাদের হরমোনাল একটা ইমব্যালেন্স তৈরি করে। আবার শীতে দেখা যায় যে আমাদের ভেসো কনস্ট্রিকশন বা আমাদের শরীরে যে রগগুলো থাকে সেগুলো একটু শুকিয়ে যায়। তো সেজন্য আমাদের স্কিনের মধ্যে প্রপার ব্লাড সার্কুলেশন হয় না, যার জন্য আমাদের স্কিনের যে লাবণ্যটা আগে থাকে বা যে গরমকালে আমরা যেটা দেখি সেটি আসলে থাকে না, শীতের সময় থাকে না। আমরা যেটি আপনি বললেন যে অনেকের দেখা যায় যে ফেটে যায়, সাদা হয়ে যায়, মানে এই খসখসে হয়ে যায়। এইগুলোর কারণ আসলে আপনি যেটা বললেন যে কিছু হরমোনাল কারণ আছে। এর বাইরে কিন্তু ডাক্তার ইশরাত মানে পরিবেশগত কিছু কারণও কিন্তু আমরা দেখতে পাই। পরিবেশগত কারণ তো অবশ্যই আছে। পরিবেশগত কারণের মধ্যে শীতের ওয়েদারের মধ্যে, যেহেতু ওয়েদারের হিউমিডিটি কম, আপনি যখনই বের হবেন যদি প্রপার ড্রেস আপ করে বের না হন, সেক্ষেত্রে দেখা যায় যে ওয়েদার আপনার বডি থেকে পানি শুষে নিচ্ছে, ময়েশ্চার শুষে নিচ্ছে, ময়েশ্চারটা লক থাকছে না। এছাড়া শীতে ওয়েদারের কারণে দেখা যায় যে আমাদের স্কেলিং, প্রচুর পরিমাণে চামড়া উঠে। তো এগুলোর জন্য স্কিনের প্রোটেক্টিভ লেয়ার থাকে না। তো শীতে যেহেতু আমাদের প্রোটেক্টিভ লেয়ার থাকে না, আপনার শরীরে ব্যাকটেরিয়া, ভাইরাস এগুলো খুব সহজে সংক্রমণ করতে পারবে। সো আমাদের স্কিন সহ হুল ইন্টারনাল বডিতে দেখা যায় যে নানা ধরনের ইনফেকশন শীতে হয়। এবং বিশেষত যেটি আমরা দেখি প্রায়ই অনেক মানুষের মধ্যেই যেটি দেখা যায় বা বেশিরভাগ মানুষই যদি আমি বলি, চুলের গোড়ালিতে হচ্ছে যে চুলের গোড়ায় কিন্তু খুশকি ভাব বেশি দেখা যায়। এটি আসলে কেন হয়? শীতে খুশকি খুব বেশি দেখা যায়, স্কাল্পটা আমাদের অনেক ড্রাই হয়ে যায়, যেটা হচ্ছে যে প্রথমে আমি বললাম যে ওয়েদার আমাদের ময়েশ্চারটা বা তেলটা শুষে নেয়। তো সেজন্য দেখা যায় যে শীতে খুশকি দেখা যায়। খুশকিটা কিন্তু বিভিন্ন ধরনের হয়। অনেক সময় খুশকিটা ফাঙ্গাল ইনফেকশন থেকে হয়, আবার অনেক সময় সেবরিক ডার্মাটাইটিস বা সোরিয়াসিস, এক্সিমা, এগুলো কিন্তু সাধারণভাবে শীতের সময় প্রায় সবারই দেখি যে এই ডিজিজগুলোর কথা বললাম, সেবরিক ডার্মাটাইটিস, সোরিয়াসিস বা এক্সিমা, এগুলো কিন্তু ক্রনিক ডিজিজ। এই ডিজিজগুলি সারা বছরই যাদের থাকে তাদের থাকে, কিন্তু শীতের সময় এগুলো ফ্লেয়ার আপ করে, মানে এগুলো বাড়ে। তো শীতের সময় এগুলোতে সবাই খুব বেশি সাফার করে থাকে। এবং যে খুশকিটা হয়, ফাঙ্গাল ইনফেকশনের যে খুশকিটা হয়, এটা শীতের সময় দেখা যায় যে আগে যেখানে পাউডারে থাকতো সেখানে শীতের সময় একটু দলা দলার মতো হয়ে যায়। বা সেবরিক ডার্মাটাইটিস যেটা থাকে, সেটা আগে যেখানে মাইল্ড থাকতো শীতে অনেক বেশি বেড়ে যায় এবং ইচিংটা অনেক বাড়ে। জি, আমরা সমস্যাগুলোর কথা শুনলাম বা অসুবিধা যাই বলি না কেন, একটু যদি বয়সের দিকে আসি, যে শীতে যে ত্বকের সমস্যা সেটি কি আসলে কোনো বয়স ভেদে হয় বা
পুরুষ বা নারী ভেদে হয় কিনা, এরকম কি কোনো ব্যাপার আছে, নাকি সবারই হতে পারে, যে কোনো বয়সেই হতে পারে? শীতের সমস্যাগুলো যে কোনো বয়সে হতে পারে এবং একেবারে শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধ পর্যন্ত সবারই উইন্টার সিজনে স্কিন কেয়ার রুটিনটা একটু চেঞ্জ করা প্রয়োজন। বাচ্চাদের ক্ষেত্রে যেটা আমরা করব যে খুব মাইল্ড ক্লিনজার ব্যবহার করবো এবং খুব অল্প সময়ের মধ্যে বাচ্চাদের গোসল করানোর চেষ্টা করবো এবং উইকলি প্রতিদিন আসলে গোসল করানোর শীতের দরকার নেই, উইকলি 2 থেকে 3 দিন গোসল করানোটাই এনাফ। এবং গোসল করানোর পর খুব শর্ট টাইমে হালকা কুসুম গরম পানিতে গোসল করিয়ে দেখা যায় যে গোসলের পর খুব বেশি বাচ্চাকে টাওয়াল দিয়ে না মুছে ট্যাপ ট্যাপ করে মুছতে হবে এবং গোসলের আগে এবং পরে যতটা পারে অলিভ অয়েল বা লোশন গায়ে মাখতে হবে। আর প্রাপ্তবয়স্কদের জন্য যেটা, প্রাপ্তবয়স্কদের বেশিরভাগই বিভিন্ন ধরনের কোমরবিডিটি থাকে, যেমন ডায়াবেটিস থাকে, অ্যাজমা থাকে, অ্যালার্জি থাকে। তো তাদের ক্ষেত্রে সবসময় স্কিনটাকে ময়েশ্চার করে রাখতে হবে। সেক্ষেত্রে ভ্যাসলিন ব্যবহার করতে পারে, অলিভ অয়েল ব্যবহার করতে পারে, নারকেল তেল ব্যবহার করতে পারে। এগুলো ব্যবহার করে স্কিনটাকে ময়েশ্চার করে রাখলে দেখা যায় যে ডায়াবেটিস বা অ্যাজমার জন্য স্কিনে যে অ্যালার্জির সমস্যাগুলো হয় সেগুলো খুব একটা হয় না। একটু ভিন্ন প্রসঙ্গে যদি আসি, আপনি যেসব সমস্যার কথা, আমরা ত্বকের সমস্যার কথা বললাম, শীতের এইসব ত্বকের সমস্যা কি পরবর্তীতে বা সঠিকভাবে যত্ন না নিলে এটি কি অন্য কোনো রোগের দিকে যেতে পারে বা ভয়ঙ্কর হতে পারে কিনা? জি, আমরা বাংলাদেশের স্কিনকে খুব একটা যত্ন এখনও করতে শিখিনি। আমরা ভাবি যে স্কিন আমাদের লাক্সারিয়াস একটা পার্ট, বাট স্কিন কিন্তু আমাদের হোল ইন্টারনাল বডিকে প্রোটেক্ট করে রাখে এবং স্কিনে যে কোনো একটা ডিজিজ হলে সেটা ইন্টারনাল অর্গানকে অবশ্যই ইফেক্ট করে। যেমন যেসব ডিজিজের কথা আমি বললাম শীতে বাড়ে, এক্সিমা, সোরিয়াসিস বা সেবোরিক ডার্মাটাইটিস, এই ডিজিজগুলো যদি প্রপার কেয়ার না রাখা হয়, এগুলো যেহেতু ক্রনিক ডিজিজ, এগুলো আস্তে আস্তে আপনার বিভিন্ন ধরনের কোমরবিডিটি তৈরি করবে, যেমন ডায়াবেটিস, ইন্টারনাল অর্গানে ইফেক্ট করবে। সো অবশ্যই স্কিনের যে ডিজিজগুলো আছে সেগুলোকে সিরিয়াসলি নেওয়া উচিত, তা না হলে এগুলো থেকে ইন্টারনাল অর্গানে বিভিন্ন ধরনের ইনফেকশন হতে পারে। আর তাছাড়া যে জিনিসটা দেখা যায় যে কোনো ধরনের একটা ইনফেকশন হলে, যেমন সোরিয়াসিস থেকে শুরু করে ফাঙ্গাল ইনফেকশন হলে আমরা প্রথমে ডার্মাটোলজিস্টের কাছে না গিয়ে ফার্মেসিতে যাই এবং প্রথমেই যে ক্রিমটা আমরা ব্যবহার করি বিভিন্ন ধরনের স্টেরয়েড জাতীয় ক্রিম ব্যবহার করি। এই স্টেরয়েড জাতীয় ক্রিম আপনার স্কিন থেকে শুরু করে ইন্টারনাল অর্গান পর্যন্ত সবকিছুকেই কিন্তু ইফেক্ট করতে পারে। জি, রোদের কথা একটু আমরা যদি শুনি আপনার কাছ থেকে, অনেকে কিন্তু শীতের বেলা রোদ পোহান, এটি আসলে মানে ত্বকের আসলে কোনো ধরনের ক্ষতি করে কিনা? আবার অনেকে বলতে শোনা যায় যে শীতের সময় আসলেই তারা একটু কালো হয়ে যান, একটু ময়লা হয়ে যান। জি জি, এটি আসলে কোনোভাবে সম্পর্কিত কিনা? মানে জি, দুটো কথাই আসলে ঠিক। শীত আসলে কালো হয়ে যাওয়াটাও সায়েন্টিফিক, কারণ আমি বললাম যে মানে একটু উদ্বেগজনক কিনা সেটাও একটু যদি। উদ্বেগজনক, কিছুটা উদ্বেগজনক তো অবশ্যই। শীত আসলে কালো হয়ে যাওয়ার দুটি কারণ। একটা হচ্ছে আমাদের যে ভেসেলগুলো আছে বা রগগুলো আছে সেগুলো কনস্ট্রিক্ট হয়ে যায়, মানে ছোট হয়ে যায়, একটু সরু হয়ে যায়, যার জন্য আমাদের স্কিন প্রপার ব্লাড সাপ্লাই পায় না। আরেকটা কারণ হচ্ছে শীত আসলে আমরা সানস্ক্রিন ব্যবহার করি না, আমরা ভাবি যে বাড়িতে রোদ নাই, সানস্ক্রিন ব্যবহার না করলেও হবে। তো এই দুটো কারণে দেখা যায় যে শীতে স্কিন অনেকটা কালো হয়ে যায়। তো যেটা আমার পরামর্শ থাকবে দর্শকদের জন্য সেটা হচ্ছে যে শীত গ্রীষ্ম সবসময় সানস্ক্রিন ব্যবহার করবেন এবং বাসায় থাকলেও সানস্ক্রিন ব্যবহার করবেন এবং বাইরে গেলে তো মাস্ট সানস্ক্রিন ব্যবহার করবেন। আপনার নিউ ইয়ার রিজলিউশন করতে পারেন যে আপনি সবসময় সানস্ক্রিন ব্যবহার করবেন। জি, চুলের প্রসঙ্গে আমরা আপনার কাছে একটু আগে শুনছিলাম যে আপনি বলছিলেন যে চুলের গোড়া অনেক বেশি শুকনো খটখটে হয়ে যায় এবং অনেকের রোগ পীড়ার কারণেও চুলের যত্নেও কি আসলে যথেষ্ট মনোযোগ দেওয়া উচিত, মানে শীতের সময় ত্বকের পাশাপাশি? ত্বকের পাশাপাশি চুলের যত্নে মনোযোগ দেওয়া উচিত এই কারণে, চুলের যে ডিজিজটা এটা কিন্তু চুলের ডিজিজ না, এটা হচ্ছে আমাদের স্কাল্পের ডিজিজ। তো আমাদের স্কাল্প কিন্তু আমাদের ব্রেনের, আমাদের স্কাল্পের ভিতরে যেই অর্গানগুলো আছে সেগুলোকে প্রোটেক্ট করে, সেগুলির টেম্পারেচার মেনটেন করে। তো আমাদের স্কাল্প যদি ঠিক না থাকে, আমাদের স্কাল্পের ভিতরে ব্রেনের যে অর্গানগুলো আছে সেগুলো কিন্তু ঠিক থাকবে না। তো সেক্ষেত্রে এগুলো অবশ্যই যত্ন নেওয়া উচিত। তো এক্ষেত্রে আমি যেটা বললাম যে শীতে খুশকিজনিত যে সমস্যাগুলো আছে সেগুলো বেড়ে যায়। তো সেক্ষেত্রে যেটা করা যায় যে কিটোকোনাজোলযুক্ত যে শ্যাম্পুগুলো আছে এই শ্যাম্পুগুলো ব্যবহার করা যায়। এগুলো হচ্ছে ব্যবহার করার কিছু নিয়ম আছে, সিভিআরটি অনুসারে ডক্টর, আমরা ডার্মাটোলজিস্ট আসলে প্রেসক্রাইব করে থাকি যে কী নিয়মে ব্যবহার করবে। এছাড়া কিছু অ্যান্টিফাঙ্গাল ড্রাগও লাগে
চুল কি পড়ে এরকম মানে কথা মানুষের মুখে শোনা যায় যে জি। শীতের সময়ে আসলে চুল বেশি পড়ে বা চুল কমে যাচ্ছে কিনা এই ধরনের জি কোনো? জি, আপনি আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন করেছিলেন যে ভিটামিন ডি সম্পর্কিত। জি। তো শীতে যেটা হয় যে আমাদের কিন্তু ভিটামিন ডি ইনসাফিসিয়েন্সি হয় আমাদের বডিতে, কারণ ওয়েদারে যেহেতু রোদ কমে যায়। সানলাইটটা কমে যায়, সেজন্য আমাদের বডিতে ভিটামিন ডি ইনসাফিসিয়েন্সি হয়। তো শীতে আপনি বলেছেন রোদ পোহানোর ব্যাপারটা, শীতে রোদ পোহানোটা খুব ভালো। আমাদের 9টা থেকে 10টা, সকাল 9টা থেকে 10টা পর্যন্ত হাত একটু বাইরে রেখে রোদ পোহালে দেখা যায় যে ভিটামিন ডি ইনসাফিসিয়েন্সি হয় না। এছাড়া শীতে ভিটামিন ডি সাপ্লিমেন্ট খেলে আমাদের চুল পড়াটা কিন্তু কমে, কারণ ভিটামিন ডি যে ঘাটতিটা বডিতে থাকে সেটা কিন্তু আমাদের হেয়ার ফলের জন্য অনেকটা দায়ী। তো সেক্ষেত্রে ভিটামিন ডি সাপ্লিমেন্ট খাওয়া উচিত শীতে। আমরা একটা বিরতিতে যাব, ফিরে এসে নিশ্চয়ই ত্বক, শীত মৌসুমে ত্বকের যত্ন, এসব নানা বিষয়ে আরও নিশ্চয়ই আপনার সাথে আলোচনা করবো। থাকুন আমার সাথেই। ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথা একটা বিরতি নিচ্ছে, ফিরছে শিগগিরই, সঙ্গে থাকুন। আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথা। আজকে আলোচনা করছি শীত মৌসুমে ত্বকের যত্ন এই বিষয়ে, এবং আমার সাথে আজকে রয়েছেন স্কিন অ্যান্টি এইজিং লেজার হেয়ার অ্যান্ড কসমেটিক সার্জন ডাক্তার ইশরাত জাহান। ডাক্তার ইশরাত, আমরা বিরতির আগে কথা বলছিলাম যে নানা ধরনের সমস্যা নিয়ে, কোন সমস্যাগুলো কোন বয়সী মানুষের হয় বা কাদের হয়, কেন হয়। একটু যদি সমাধানের দিকে আসি, যদি খাদ্যাভ্যাস থেকে যদি শুরু করি আলোচনাটা, যে শীত আসলে মানে আপনি যেটি বললেন যে আমাদের শরীরের ভেতরেও কিছু পরিবর্তন হয় এই আবহাওয়ার সাথে, যেটি আসলে সম্পর্কিত, খাদ্যাভ্যাসে কি কোনো ধরনের পরিবর্তন আনা উচিত? শীতে খাদ্যাভ্যাসে অবশ্যই পরিবর্তন আনা উচিত। শীতে প্রথমেই যেটা করা উচিত যে আমরা শীত আসলে পানি পান করাটা একটু কমিয়ে দিই। একটু দৈনিক হচ্ছে 8 থেকে 10 গ্লাস পরিমাণ পানি পান করা উচিত সবার। এরপর শাকসবজি, ফলমূল, সবুজ শাকসবজি এবং ফলমূল কিন্তু শীতে প্রচুর পাওয়া যায়। তো এইসব শাকসবজি এবং ফলমূলের মধ্যে কিন্তু প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেটা স্কিন সহ হোল ইন্টারনাল অর্গানের জন্য খুবই ভালো। এগুলো খাওয়া উচিত শীতে। এছাড়াও আমাদের যে এখনকার মানুষের যে অভ্যাস, যে প্রচুর পরিমাণে তৈলাক্ত খাবার বা ফ্যাটি খাবার খাওয়া, এগুলো একটু কমাতে হবে শীতে, কারণ শীতে স্কিন সহ হোল ইন্টারনাল অর্গানে কিন্তু একটু আমাদের তারতম্য আসে, যেহেতু আমাদের দেশটা হচ্ছে গ্রীষ্ম প্রধান দেশ, তো শীতে একটু তারতম্য আসে, এই জন্য আমাদের খাদ্যাভ্যাসেও তারতম্য আনা উচিত। এছাড়া যেটা করা উচিত যে আমাদের স্লিপিং সাইকেলটা শীতে সময় আমাদের ঘুমের সময়টা মূলত ডেইলি 8 ঘন্টা রাতে ঘুমালে দেখা যায় যে হরমোনাল যে ইমব্যালেন্সটা শীতের সময় হয় সেটা একেবারে ঠিক হয়ে যায়। জি, খাদ্যাভ্যাসের কথা আমরা শুনছিলাম, সেই ক্ষেত্রে আসলে মানে আপনি বললেন যে সবুজ সবজি বা শীতের সবজি, কোন সবজিগুলোতে আসলে বেশি ত্বকের যত্নে কাজে লাগবে এরকম যদি? আমি যদি অ্যান্টিঅক্সিডেন্টের কথা বলি, অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু যেই সবজিগুলো কালারফুল, যেমন গাজর, টমেটো, লাল শাক, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। আবার শীতে আয়রনযুক্ত খাবার খাওয়া প্রয়োজন, কচুর লতি, তারপর হচ্ছে যেটা হচ্ছে কলিজা, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে। আর হেয়ারের কেয়ারের ক্ষেত্রে কিন্তু যদি বলি সেক্ষেত্রে ছোলা জাতীয় খাবার, বাদাম, এগুলো খুব ভালো। আবার আমরা যদি সকালে উঠে একটু লেবু এবং মধু মিশিয়ে খাই বা বিটরুট খাই, সেটা কিন্তু আমাদের ফুল বডির যে ব্যাকটেরিয়াল যে ফাংশনটা বা হোল বডির যে ইমিউনিটি, এটাকে কিন্তু অনেক গুণ বুস্ট আপ করে। সো এই ছোটোখাটো জিনিসগুলো যদি মেনটেন করা যায়, তাহলে কিন্তু আমাদের দামি দামি ওষুধ বা দামি দামি মেডিসিন ফেসে বা স্কিনে মাখার প্রয়োজন হয় না। ত্বকের যত্নে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখেছি কসমেটিক্স ব্যবহারের ক্ষেত্রে আসলে সব শ্রেণীর মানুষ বা সব বয়সের মানুষের কি আসলে আরো বেশি সাবধান হওয়া উচিত কিনা, বা সুবিধা অসুবিধাগুলো কোনগুলো, যদি একটু বিস্তারিত শুনি আপনার কাছ থেকে। ত্বকের যত্নে এখন সবারই খুবই সাবধান হওয়া উচিত, কারণ সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে এখন ভাইরাল হচ্ছে রং ফোসাকারী ক্রিম, যেটা হচ্ছে 7 দিনে আমাদের স্কিন ব্রাইট করে দিবে বলে, এবং সবাই এটা ব্যবহার করে, অনেকে এটা ব্যবহার করে, এবং ব্যবহার করার পর দেখা যায় যে স্কিনে নানা রকম সাইড ইফেক্ট দেখা দেয়, যেগুলোর মধ্যে থাকে যে স্টেরয়েড ইনডিউসড একনি, মেলাজমা, নানা ধরনের সমস্যা দেখা দেয়। তো ত্বকের যত্নে যখনই কোনো ক্রিম বা যখনই কোনো প্রোডাক্ট ব্যবহার করবেন, তখন সেটা অবশ্যই ডার্মাটোলজিস্ট রিকমেন্ডেড হতে হবে। তা না হলে এই যে ক্রিমগুলো বলে যে 7 দিনে ফর্সা করে দিবে, এগুলো নিজে থেকে আসলে গিয়ে কোনো ধরনের নিজে থেকে ব্যবহার করে, তো সেগুলোর মধ্যে দেখা যায় যে আপনার স্কিনের ধরন বুঝে ব্যবহার করতে হবে। এবং সেই জন্য নিশ্চয়ই
বিশেষজ্ঞের কাছে বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী নিতে হবে। নিজের ত্বকের ধরন আসলে নিজের বোঝাটাও একটু টাফ, এবং দেখা যায় যে অনেক সময় অনেক দামি প্রোডাক্ট ব্যবহার করে অনেকের স্কিনে অনেক ধরনের সাইড ইফেক্ট হয়, যেটা সারতে অনেক মাসের পর মাসও লেগে যায়। তো সেক্ষেত্রে অবশ্যই একজন এক্সপার্টের পরামর্শ নিয়ে আপনার স্কিনের কেয়ার বা স্কিনের যত্ন নেওয়া উচিত, এটা সারা বছরই নেওয়া উচিত। পরিষ্কার পরিচ্ছন্নতার প্রসঙ্গে যদি আসে, শীতে আসলে এটি আরো কতটা জরুরি হয়ে ওঠে? পরিষ্কার পরিচ্ছন্নতা শীতে বেশি দরকার, এর কারণ হচ্ছে যে শীতে আমাদের প্রোটেক্টিভ লেয়ারটা অনেকটাই ড্যামেজ হয়ে যায়। তো যেহেতু স্কিনের ন্যাচারাল যে প্রোটেকশনটা সেটা থাকে না, তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রপার হাইজিন যদি মেনটেন না করেন, সেক্ষেত্রে আপনার নানা ধরনের ডিজিজ যেমন স্কেবিস থেকে শুরু করে খোসপাচড়া এগুলো শীতের মধ্যে বেশি হতে পারে। এবং দেখা যায় যে ফাঙ্গাল ইনফেকশন, স্কেবিস, তারপর সোরিয়াসিস, এক্সিমা, এই ডিজিজগুলো শীতেই বেশি হয়ে থাকে। তো সেজন্য শীতে হাইজিনটা মেনটেন করা খুবই ইম্পর্ট্যান্ট। জি, একটু অন্য প্রসঙ্গে আসি। আমরা শীত ত্বকে যত্নে ছিলাম, যদি এন্টি এইজিং আপনি যেটি স্পেশালিস্টও, এই প্রসঙ্গে যদি আসি, যে শীতে কি এই মানে আমরা অনেকেরই দেখি যে চামড়া কুঁচকে যায়, একটু কি আসলে ছাপ পড়ে কিনা, বা খাদ্যাভ্যাস বা অন্য কোথাও কোনো ধরনের পরিবর্তন বা বাড়তি মনোযোগ দেওয়া উচিত কিনা অ্যান্টি এজিং কোনো সমস্যার ক্ষেত্রে? শীতে অ্যান্টি এজিংটা হয় এই কারণে যে শীতে প্রপার ময়শ্চারাইজার আমরা ব্যবহার করি না। আমরা অনেক সময় দেখা যায় যে আমরা সামারে যে ময়শ্চারাইজারটা ব্যবহার করি এটা উইন্টারেও ব্যবহার করার চেষ্টা করি, বাট উইন্টারে যেহেতু ময়শ্চারটা লক থাকে না, আমাদের ময়শ্চারটা লক করার জন্য উইন্টারে একটু থিক ময়শ্চারাইজার ব্যবহার করা উচিত, যেটার মধ্যে কোকো বাটার, শিয়া বাটার, এই জিনিসগুলো থাকবে। তো শীতে এই যে ফেসের চামড়া কুঁচকে যায়, হাতের বা ফেসের চামড়া কুঁচকে যায়, এর প্রধান কারণ হচ্ছে প্রপার ময়শ্চারাইজার, ভালোভাবে ময়শ্চারাইজার ফেসে ব্যবহার না করা। তো শীতে যেটা করতে হবে যে একটু সামার থেকে যখন আপনি উইন্টারে যাবেন তখন আপনার ময়শ্চারাইজার থেকে স্কিন কেয়ার ইনগ্রেডিয়েন্টগুলো একটু চেঞ্জ করতে হবে। ক্লিনজার যেটা আপনি সামারে ব্যবহার করতেন সেটা উইন্টারে এসে একটু ক্রিমি ক্লিনজারের দিকে যাবে, ময়শ্চারাইজারটা একটু থিক হবে, এবং সানস্ক্রিন যেটা ওয়েল ফ্রি ছিল সেটার মধ্যে হালকা ওয়েল থাকবে। এ ধরনের স্কিন কেয়ারের দিকে গেলে দেখা যায় যে চামড়া কুঁচকে যায় না। এছাড়া খাদ্যাভ্যাসের তো কোনো বিকল্প নাই। আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে যদি প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত খাবার থাকে তাহলে দেখা যায় যে এজিংয়ের সাইনগুলো অনেক দেরিতে আসে। এছাড়া ভিটামিন সি একটা খুবই পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট। রেগুলার যদি কেউ লেবু পানি খায় দেখা যায় যে তার এজিংয়ের সাইনগুলো অনেক দেরিতে আসে। এবং মাস্ট শীত গ্রীষ্মে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে। আপনি খাদ্যাভ্যাসের কথা বললেন, ফল আমরা আসলে দেশি ফলের মধ্যে যদি মানে যেগুলো হচ্ছে সাধারণ মানুষ অনেক বেশি, আমি যদি বলি যে অ্যাফোর্ডেবল, সেই ক্ষেত্রে সাধারণ মানুষের নাগালের মধ্যে কোন ফলগুলো আসলে ত্বকের যত্নে বলি বা অ্যান্টি এজিং কোনো যত্নে যদি বলি, কোনগুলো আসলে কাজে লাগতে পারে দেশি ফলের মধ্যে? আসলে এখন তো সব ফলের মধ্যে ফরমালিন মিক্সড করা, তো দেশি ফলগুলো কিন্তু খুব ভালো, তো দেশি ফলগুলো খাওয়া কিন্তু খুব ভালো। যেমন হচ্ছে পেয়ারা, তারপর হচ্ছে আপনার আমলকি, এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা স্কিনের জন্য খুব ভালো। এছাড়া এখন অনেকেই হচ্ছে বিভিন্ন ধরনের বিটরুটের জুস খেয়ে থাকে, এটাও কিন্তু অ্যান্টি এজিংয়ের জন্য খুব ভালো। এছাড়া দেশি ফলের মধ্যে আপনি খেতে পারেন সিজনাল যেই ফলগুলো, যেমন ডাবের পানি, এটা হচ্ছে আপনার ডেইলি যদি কেউ ডাবের পানি খায় বলা হয় যে তার বয়স আলটিমেটলি 10 বছর কমে যায় রেগুলার ডাবের পানি খেলে, প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এর মধ্যে। একদম শেষ দিকে চলে এসেছি আমরা খাদ্যাভ্যাসের কথা জানলাম, আমরা প্রসাধনী ব্যবহারের কথাও জানলাম, ওষুধের কথাও জানলাম এবং সাবধানতার কথাও জানলাম। ঘুম আসলে কতটা জরুরি এই বিশেষত ত্বকের জন্য এই সময়ে এসে ঘুম যদি একটু বিস্তারিত? ত্বকের জন্য ঘুমটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ত্বকের যে রিপেয়ার সাইকেলটা পুরাটাই কিন্তু ঘুমের মধ্যে হয়। এবং অনেকে ভেবে থাকেন যে আমি রাতে ঘুমালাম না, আমি দিনে ঘুমাই, সেক্ষেত্রে আমার সমস্যা কি, আমার তো ঘুম হলোই, রাতে বা দিন একবার ঘুমালেও তো হলো। কিন্তু ঘুমটা অবশ্যই রাতে হতে হবে, কারণ আমাদের যে ভালো হরমোনগুলো আছে সেটা রাতেই কাজ করে। আপনি দিনে ঘন্টার পর ঘন্টা ঘুমালেও সেই ভালো হরমোন কাজ করবে না, বরং দিনের ঘুমটা আমাদের স্কিন সহ হোল বডির জন্য খুবই খারাপ। এই দিনে যদি কেউ ঘুমায় তার শরীরে সব খারাপ হরমোন কাজ করে, আর রাতে যদি কেউ ঘুমায় তার শরীরে সব ভালো হরমোন কাজ করে। সো অবশ্যই রাতে প্রপার 8 ঘন্টা স্লিপ স্কিন এবং ইন্টারনাল অর্গানের জন্য খুব ভালো, অন্ততপক্ষে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার ইরশাদ আমাদেরকে স্বাস্থ্য কথায় সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, সেই সাথে দর্শকদের অনেক ধন্যবাদ।
হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথায় এই ছিল আজকের মতো। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই।